দীর্ঘ সময় অপেক্ষার পর ডাক্তারবাবুরা জানালেন তার জ্ঞান ফিরবে কিনা তা 72 ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না। ডাক্তারবাবুদের দেওয়া সময়সীমা পার হয়ে 5 দিন 7 দিন করে প্রায় 3 মাস কেটে গেল, কিন্তু জ্ঞান আর ফিরল না। কিভাবে ঠাকুরের দয়ায় বিজ্ঞানের সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়ে যাওয়া মৃতপ্রায় মেয়েটির শরীরে আবার নতুন করে প্রাণের সঞ্চার হলো তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজকের নিবেদন নামের মাহাত্ম্য, কাহিনী কমলকান্ত মিশ্র। সময়টা ছিল 2015 সালের মাঝামাঝি। মালদার অমৃতি সৎসঙ্গ শিবিরে এক জায়গায় বসে এক দাদা অঝরে কান্না করছিলেন। জয়গুরু দিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তার কান্না আরো বেড়ে যায়। দু চোখ বেয়ে জলের ধারা গাল বেয়ে গড়িয়ে মাটিতে পড়ে। আমি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ তার পানে অপলক নয়নে চেয়ে থাকি। এইভাবে কিছু মুহূর্ত কাটার পর চোখ মুছে ধরা গলায় তার নিজের পরিচয়, সমস্ত কথা ও কান্নার কারণ বললেন। তিনি কলকাতা হাইকোর্টের একজন অভিজ্ঞ উকিল। মালদা শহরে বাড়ি। কর্মসূত্রে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকেন। বড় মেয়ে শিয়ালদা কোর্টে উকালতি করেন, আর ছোট মেয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর উচ্চ পদস্থ চাকরির জন্য কোনো এক কোচিং সেন্টারে পড়ছে। এই তো গেল তার সাংসারিক জীবন। স্বাভাবিক ছন্দে চলছিল তার পারিবারিক জীবন, কিন্তু এরই মধ্যে ঘটল ছন্দপতন। গত 3 মাস আগে ছোট মেয়েটি কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে। বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড চোট পায়। রাস্তার এক পাশ থেকে অন্য পাশে রক্তের স্রোত বয়ে যায়। অচৈতন্য অবস্থায় পড়ে থাকে রাস্তার পাশে। কলকাতার ব্যস্তময় মানুষের নজর পড়লেও সময়ের অভাবে পাশ কেটে চলে যায় অনেকেই। বেশ কিছু সময় পার হয়ে ঘটনাচক্রে সেই সংস্থার আরেক ছাত্রী নজরে পড়ে। তার গলায় ঝুলানো আইডেন্টি কার্ড দেখে তার পিতার নাম ও ফোন নাম্বার পেয়েই সে তাড়াতাড়ি ফোন করে। সেই সঙ্গে আশেপাশের লোকদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে যায় হাসপাতালে। খবর পেয়ে বাড়ির সবাই হাসপাতালে পৌঁছে যান, কিন্তু ভগবানের কাছে কাতর প্রার্থনা করা ছাড়া তাদের আর করবার কিছুই ছিল না। বেশ কয়েক ঘন্টা কেটে যায় অপারেশন থিয়েটারে। মাথার পেছনের অংশের খুলি ভেঙে গিয়েছে, রক্তক্ষরণ হয়েছে প্রচুর। দীর্ঘ সময় অপারেশনের পর ডাক্তারবাবুরা জানান তার জ্ঞান ফিরবে কিনা তা 72 ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না। ডাক্তারবাবুদের দেওয়া সময়সীমা 72 ঘন্টা পার হয়ে 5 দিন 7 দিন করে প্রায় 3 মাস কেটে যায়, কিন্তু জ্ঞান ফেরে না। ডাক্তারবাবুদের পরামর্শে তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও কয়েকদিন কেটে গেল, অবস্থার কোনো উন্নতি বোঝা যায় না। জ্ঞান ফিরবে কিনা তাও বোঝা যায় না। ডাক্তারবাবুদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে বললেন। এমনই দুর্বিষহ পরিস্থিতিতে জানতে পারি পূজনীয় বাবাইদা নাকি মালদায় আসছেন তার 100 দিনের পরিক্রমার অঙ্গ হিসাবে। তিনি অমৃতি সৎসঙ্গ শিবিরে পৌঁছান, কিন্তু তার স্বল্প সময়ের অবস্থানে দর্শন ও প্রণামের সুযোগ হলেও নিবেদন করার সুযোগ হয়নি। তিনি এখান থেকে বেরিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন মন্দিরে চলে যান। বাবাইদাকে মেয়ের চিকিৎসার কাগজপত্র না দেখাতে পেরেই এই কান্নাকাটি। বিজয়দার মুখে মেয়ের জীবন মৃত্যুর সমস্ত ঘটনা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। কিছু সময় নিঃশব্দে কেটে যায়, কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। নিস্তব্ধতা কাটিয়ে এক সময় বিজয়দাকে বলি, দাদা আপনি ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে মালদা শহরের সম্রাট হোটেলের কাছে চলে আসুন। আমি আপনাকে পূজনীয় বাবাইদার কাছে নিয়ে যাব। আমার কাছে খবর ছিল পূজনীয় বাবাইদা গঙ্গারামপুরে রাত্রিবাস করবেন এবং সকালে বিনীত প্রার্থনার পর শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। স্বর্গীয় মিলন পাল মজুমদারদা গঙ্গারামপুর মন্দিরের একসময় দায়িত্বে ছিলেন। তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। কাকিমাও আমাকে খুব স্নেহ করতেন। যখন গঙ্গারামপুর মন্দিরে বিজয়দাকে নিয়ে প্রবেশ করি তখন বিনীত প্রার্থনা শেষ হয়েছে। পূজনীয় বাবাইদা শ্রী ঠাকুর, শ্রী বড়মা, শ্রী পিতৃদেবকে প্রণাম করে আচার্য ভবনের দিকে যাচ্ছিলেন। কাকিমাকে সমস্ত কথা খুব অল্প সময়েই বলি এবং তিনি ইঙ্গিতে আমাদের কাগজপত্র বাহির করে তার পাশে দাঁড়াতে বললেন। পূজনীয় বাবাইদাকে আমাদের বিষয়টি নিবেদন করি। তিনি সমস্ত শুনে কাগজগুলি এক এক করে দেখে আমাকে উদ্দেশ্য করে বলেন, ডাক্তার সদাপ্রিয় বোসকে চেনেন? না চিনলে সূর্য সেন স্ট্রিটে 68 নম্বর মন্দিরে ডাক্তার অমর দাস সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলুন। আমার দিকে তাকিয়ে ভুবন ভোলানো মুস্কি হাসি হেসে চলতে থাকেন। পেছনে পেছনে আমরাও চলতে থাকি।
কয়েক মিনিট বাদে তিনিও রওনা দিলেন। কাকিমার সঙ্গে বিস্তারিত আলোচনা করে ঠাকুর প্রণাম করে আমরাও সেখান থেকে মালদা বেরিয়ে পড়ি। সেই মোতাবেক রাত্রে দার্জিলিং মেলে আমরা কলকাতায় পৌঁছাই। 68 নম্বর মন্দিরে এসে ডাক্তার অমারদার কাছ থেকে ডাক্তার সদাপ্রিয়দার ফোন নম্বর সংগ্রহ করে ফোনে কথা বলি এবং পূজনীয় বাবাইদা যে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন সেটাও জানাই। সব শুনে তিনি সাক্ষাতে সব আলোচনা করার জন্য সেই দিনই সকাল 10টা নাগাদ অমরধামে চলে আসতে বললেন। আমরা সময়ের আগেই অমরধামে পৌঁছাই। কিছুক্ষণ পর ডাক্তার সদাপ্রিয়দা এসে তার চেম্বারে বসেন। আমরা জয়গুরু দিয়ে তার চেম্বারে প্রবেশ করে নিজের পরিচয় দিই। ডাক্তারবাবু জানান অল্প কয়েকদিন হলো তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন করেছেন। এরপর বিজয়দার মেয়ের চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখতে থাকেন এবং জানান তিনি সেই দিন বিকাল 4টে নাগাদ নিউরোসায়েন্স হাসপাতালে বিজয়দার মেয়েকে দেখতে যাবেন। সেই সময়ে সবাইকে সেখানে উপস্থিত থাকার কথা বললেন। আমরা তার কথা মতো বিকালের দিকে হাসপাতালে উপস্থিত হই। তিনি সময় মতো এসে 3 মাস ধরে অচৈতন্য অবস্থায় থাকা বিজয়দার মেয়ের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারবাবুর অনুমতি নিয়ে ওয়ার্ডে প্রবেশ করেন। আমরাও ডাক্তারবাবুর সাথে সাথে নির্ধারিত ওয়ার্ডে প্রবেশ করি। আমি ডাক্তারবাবুর পাশে দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে বিজয়দা, রোগীর ডান দিকে তার মা, বাম দিকে তার দিদি। আমরা তিনজনই রুগীর পায়ের দিকে। সেই ওয়ার্ডে অন্যান্য রুগী ও লোকজন সকলের দৃষ্টি আমাদের দিকে। ডাক্তারবাবু সদাপ্রিয় বোস মৃতপ্রায় সেই রুগীর বাম পায়ের বুড়ো আঙুল ছুঁয়ে মিনিট কয়েক চোখ বুজে নাম করেন। চোখ খুলে বিজয়দাকে উদ্দেশ্য করে বলেন, মেয়ের নাম ধরে ডাকুন তো। বাবা ধরা গলায় ডাকলেন, বর্ষা, বর্ষা, বর্ষা মা। মুহূর্তের মধ্যে জাদুকরের জাদুদণ্ড ছোঁয়ানোর মতো 3 মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বর্ষা চোখ খুলল আর তার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারা। হাত ও পায়ের আঙুল নড়তে লাগলো। বাবা মাকে চিনতে পারছে বলে মনে হচ্ছে, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় জমালো ডাক্তারবাবুর কাছে। ইনি কে? নিজেদের মধ্যেও বিভিন্ন কথা বলাবলি করতে লাগলো। আমি মৃত গোবরের ফোকার গল্প শুনেছি, কিন্তু আজ নিজের চোখের সামনে একই দেখলাম। নিজের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করলো। কি করে এটা সম্ভব? বিজ্ঞানের চরম অগ্রগতির দিনে বাস্তবে কি সম্ভব? কিন্তু সব ঘটনা যে আমার সামনেই ঘটে গেল, নিজের চোখকে কি করে অস্বীকার করি? ডাক্তারবাবুর দিকে তাকাতে পারলাম না। চোখ জলে ভরে গিয়েছে। কথা বলতে পারলাম না। কণ্ঠ রুদ্ধ হয়েছে। ডাক্তারবাবু বললেন, নামই সব সম্ভব। পুণ্যপুঁথিতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নিঃসন্দেহ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, সব হবে। যা ভাবছো হয় না, সব হবে। অসম্ভব সম্ভব হবে। আজ বাস্তবে তা প্রমাণ পেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই রানন্দিত জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।